আপনাদের সবাইকে স্বাগত জানাই জার্নাল পর্যালোচনায়। সঙ্গে আছি সৈয়দ ইশতিয়াক রেজা। আপনারা জানেন বাংলাদেশের ব্যাংকিং খাত একটি বলতে গেলে ক্রান্তিকাল অতিক্রম করছে। অনেকগুলো ব্যাংক ভালোই করছে, কিন্তু সামগ্রিকভাবে ব্যাংকিং খাত, বিশেষ করে ব্যক্তি খাতের ব্যাংকগুলো জটিলতার ভিতর দিয়ে যাচ্ছে। একটা বড় ইস্যু ছিল সেটি হলো অন্তর্বর্তী সরকারের আমলে ব্যাংক রেজুলেশন অধ্যাদেশের মাধ্যমে 5টি শরিয়া ভিত্তিক ব্যাংকে একত্রিত করা, কিন্তু সেটার প্রক্রিয়াটা অনেক দীর্ঘায়িত হয়ে গেছে এবং সেটা করতে গিয়ে প্রায় 80 লক্ষ 76 লক্ষ গ্রাহকের টাকা আটকে গেছে, তারা ঠিকমতো টাকা পাচ্ছে না। আরেকটি বড় সমস্যা হলো যে তাদের মুনাফাগুলো কেটে নেওয়া হচ্ছে হেয়ার কাট পদ্ধতির মাধ্যমে, যেটি নিয়ে তাদের ভিতরে ক্ষোভ তৈরি হচ্ছে। 3 নম্বর যে সমস্যাটা সেটা হলো এই ব্যাংকগুলো পুঁজিবাজারে তালিকাভুক্ত ছিল বিধায় শূন্য ঘোষণা করায় এদের এখানে যারা বিনিয়োগ করেছিলেন তারা সর্বস্ব হারিয়েছেন এই ব্যাংকগুলোর মাধ্যমে। তাদের বিনিয়োগ আর এখন কোনো হদিস নেই। ঠিক এমন একটা বাস্তবতায় মাঝখানে আমরা দেখলাম শরিয়া ভিত্তিক সোশ্যাল ইসলামী ব্যাংকের কয়েকজন মালিক একটা আবেদন করেছিলেন যে তিনি ব্যাংকটা ফেরত চান, কিন্তু বাংলাদেশ ব্যাংক সেটা করতে দিতে নারাজ। আর এই প্রেক্ষিতেই সামনে চলে এসেছে ব্যাংক মালিকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ব্যাংকস। সামগ্রিক বিষয়গুলো নিয়েই আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনা। আমরা কথা বলছি যে সম্মিলিত ইসলামী ব্যাংক হচ্ছেই, পুরনো মালিকদের ব্যাংক জগতে দেখতে চান না এখনকার মালিকরা। সংকটে থাকা শরিয়া ভিত্তিক 5টি ব্যাংক একত্রিত করার প্রক্রিয়া থেকে সরে আসার সুযোগ পাচ্ছে না সোশ্যাল ইসলামী ব্যাংক। বাংলাদেশ ব্যাংক নীতিগতভাবে তাদের আবেদন প্রত্যাখ্যানের সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে কেন্দ্রীয় ব্যাংক খুব স্পষ্ট করে বলে দিয়েছে যে 5টি ইসলামী ব্যাংক একীভূত করার পরিকল্পনা থেকে সরকার সরে আসবে না। বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা এটাও বলছেন, সোশ্যাল ইসলামী ব্যাংকের সাবেক কর্মকর্তারা বা সাবেক মালিক পক্ষে যে আবেদন করেছেন সেখানে পর্যাপ্ত তথ্য নেই এবং অনেক অসঙ্গতি আছে। এছাড়া তারা কেন্দ্রীয় ব্যাংকের অর্থ পরিশোধে 10 বছর সময় চেয়েছেন, যা নিয়ন্ত্রক সংস্থা হিসেবে অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংক হিসেবে তাদের কাছে এটা গ্রহণযোগ্য হয়নি। এই প্রেক্ষাপটে কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংক রেজুলেশন বিভাগ আবেদনটি নাকচ করে দিয়েছে। একই সঙ্গে ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ আইন 2026 অনুযায়ী একীভূতকরণ কার্যক্রম চালিয়ে নেওয়ারও সিদ্ধান্ত গ্রহণ করেছে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান মিডিয়াকে জানিয়েছেন 5 ব্যাংকের একীভূতকরণ প্রক্রিয়া চলবে। তাহলে বোঝা যাচ্ছে সরকার 5টি শরিয়া ব্যাংক বিলুপ্ত করে সম্মিলিত ইসলামী ব্যাংকের পথেই হাঁটছে এবং যেটি হবে বাংলাদেশে সবচেয়ে বড় ব্যাংক সরকারি খাতে, এবং বেসরকারি খাতের একটি লুটপাটের শিকার ব্যাংকের সমস্ত দায় শেষ পর্যন্ত সরকার এবং এর গ্রাহকদেরকেই নিতে হচ্ছে। সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নিয়োগের কাজও শুরু হয়েছে। বাংলাদেশ ব্যাংক এবং অর্থ মন্ত্রণালয় যৌথভাবে প্রার্থীদের সাক্ষাৎকার নিচ্ছেন। ইতিমধ্যে কয়েকজন ব্যাংকারের সাক্ষাৎকার নেওয়া হয়েছে এবং আরও কয়েকজনকে ডাকা হয়েছে বলে জানা হয়েছে। কিন্তু প্রশ্ন হলো গ্রাহকদের কী হবে? তারা কি টাকা ফেরত পাবেন? হেয়ার কাটের নামে গ্রাহকদের মুনাফা কাটা চলবেই? পুঁজিবাজারে যারা 5 ব্যাংক বিনিয়োগ করে সব হারালেন তারা কি তাদের বিনিয়োগের চিঠিফিটাও ফেরত পাবেন? এগুলোর উত্তর জানা নাই। কিন্তু ইতিমধ্যে দৃশ্যপটে আবির্ভূত হয়েছে ব্যাংক মালিকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ব্যাংকস বা বিএবি। তারা বলছে পুরনো কোনো মালিকই যেন আর ফিরতে না পারে। সম্প্রতি জাতীয় সংসদে একটি আইন পাশ হয়েছে, আপনারা জানেন, ব্যাংক রেজুলেশন আইন। সরকারের ভাষ্য অনুযায়ী এই আইনের উদ্দেশ্য হলো সংকটে পড়া ব্যাংকগুলোকে দ্রুত পুনর্গঠন করা, আমানতকারীদের স্বার্থ রক্ষা করা, পুরো ব্যাংক খাতকে স্থিতিশীল রাখা। কিন্তু এই আইন নিয়েই প্রশ্ন তুলেছে ব্যাংক মালিকদের এখনকার সংগঠন। তাদের প্রধান আপত্তি কোথায়? আইনে বলেছে যেসব ব্যাংক মার্জার বা একীভূত হওয়ার প্রক্রিয়া আছে সেই ব্যাংকের সাবেক মালিক পরিচালকরা চাইলে খুব সীমিত শর্তে আবার ব্যাংকের নিয়ন্ত্রণ ফিরে পেতে পারেন। শর্তটি হলো সরকার বা বাংলাদেশ ব্যাংক যে অর্থ সহায়তা দিয়েছে তার মাত্র 7.5% অগ্রিম পরিশোধ করেই মালিকানা ফিরে পাওয়া যাবে, আর বাকি 92.5% 2 বছরের মধ্যে 10% সরল সুদে পরিশোধ করতে হবে। এর জন্য নৈতিক প্রশ্ন তুলেছে বিএবি। যেসব ব্যক্তি বা গোষ্ঠীর ত্রুটির কারণে বা ব্যবস্থাপনার কারণে
একটি ব্যাংক সংকটে পড়েছে, তাদেরকে আবার কেন ব্যাংকে ফিরিয়ে আনা হবে, এটা কতটা যৌক্তিক হবে, এটাই তাদের প্রশ্ন। এছাড়া তারা বলছে এতে জবাবদিহিতা এবং সুশাসন নিয়ে প্রশ্ন উঠতে পারে। সুশাসনের প্রশ্নটি অবশ্যই গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক বিনিয়োগকারী এবং বৈশ্বিক আর্থিক প্রতিষ্ঠানগুলো বাংলাদেশের ব্যাংকিং খাতকে ভিন্নভাবে দেখবে বলে তারা আশঙ্কা করছেন। একটু প্রেক্ষাপটেও আমরা একটু যেতে চাই। অন্তর্বর্তী সরকার ব্যাংক খাতে সংস্কারের অংশ হিসেবে ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ 2025 জারি করেছিল। এর আওতায় 5টি সংকটাপন্ন ইসলামী ব্যাংককে একীভূত করার উদ্যোগও নেওয়া হয়। এই ব্যাংকগুলো হলো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক এবং এক্সিম ব্যাংক। পরবর্তীতে বাংলাদেশ ব্যাংক সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি নামে নতুন একটি শরিয়া ভিত্তিক ব্যাংকের লাইসেন্স দেয়। ধারণা করা হচ্ছে এটি হবে দেশের সবচেয়ে বড় ব্যাংক। জাতীয় নির্বাচনের মাধ্যমে বিএনপি সরকার গঠিত হলে এই অধ্যাদেশটি পাশ হয় ব্যাংক রেজুলেশন আইন 2026 নামে। আইন পাশ হওয়ার পরপরই সোশ্যাল ইসলামী ব্যাংকের মালিকরা, কিছু মালিক, সবাই নয়, 5 জন শেয়ার হোল্ডার নতুন করে ব্যাংক ফিরে পাওয়ার আবেদন করেন। ইতিমধ্যেই আপনারা এর আগেও শুনেছেন যে 5টি ব্যাংকে সংকটাপন্ন হওয়ার কোনো একীভূত করার কথা বলা হচ্ছে। এর মধ্যে এক্সিম ব্যাংক, যদি এক্সিম ব্যাংকের অবস্থান চিন্তা করা হয় তাহলে এই ব্যাংকটি আসলে বাঁচানো যেত, কিন্তু সাবেক গভর্নর সেই চিন্তা করেনি। এর চেয়ে অনেক খারাপ ব্যাংকও কিন্তু বাজারে আছে, সেগুলোর নাম আর নিচ্ছি না। সেগুলো কিন্তু বাংলাদেশ ব্যাংক কোনো অজ্ঞাত কারণে সেগুলোকে মার্জার প্রক্রিয়ার মধ্যে আনেনি। এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশের ব্যাংকিং খাত আসলে কতটা সংকটে। বিএবির বক্তব্য অনুযায়ী দেশের ব্যাংকিং খাত খুব কঠিন সময় পার করছে। অনাদায়ী ঋণ বা খেলাপি ঋণ বেড়ে গেছে ভয়াবহভাবে। ব্যাংকগুলোতে বিপুল পরিমাণ প্রভিশন রাখতে হচ্ছে। মূলধন ঘাটতি বেড়েছে। বেসরকারি খাতে ঋণ প্রবাহ কমে গেছে। ঋণ আদায় আইনি জটিলতা সৃষ্টি হচ্ছে। অর্থ সংগ্রহের খরচ বাড়ছে এবং বিনিয়োগকারীদের আস্থা বলতে গেলে নেমে যাচ্ছে। বিএবি বলছে এখন সবচেয়ে বড় সংকট হলো আস্থার সংকট। মানুষের মধ্যে ব্যাংক নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। আমানতকারীরা নিরাপত্তা নিয়ে চিন্তিত। বিদেশি বিনিয়োগকারীরাও বাংলাদেশের আর্থিক খাতের সুশাসন নিয়ে প্রশ্ন তুলেছে। এই পরিস্থিতিতে বিএবি কয়েকটি সুপারিশও করেছে। প্রথমত, তারা বলছে ব্যাংকারদের জন্য বিদ্যমান ইনসেন্টিভ বোনাস চালু রাখতে হবে যাতে দক্ষ কর্মীরা ব্যাংকিং জগতে আসে। দ্বিতীয়ত, যেসব ব্যাংকের খেলাপি ঋণের হার 20% নিচে তাদের বাংলাদেশ ব্যাংকের রিফাইন্যান্স স্কিমের সুযোগ দিতে হবে। তৃতীয়ত, তারা ঋণের শ্রেণীকরণ ও প্রভিশন সংক্রান্ত নিয়ম সহজ করার সিদ্ধান্ত চেয়েছেন। বিবির দাবি, বর্তমান নিয়মের কারণে ব্যাংকগুলোর উপর অতিরিক্ত মূলধনের চাপ তৈরি হচ্ছে, ফলে তারা নতুন ঋণ দিতে পারছে না। এছাড়া তারা একটি জাতীয় অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির প্রস্তাব দিয়েছে। এই প্রতিষ্ঠান সমস্যাগ্রস্ত ব্যাংকগুলোকে ঋণ দেবে এবং পুনর্গঠনে সহায়তা করবে, এবং তারা বলছে যে এরকম সংস্থা মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, ইন্দোনেশিয়ার মতো দেশগুলোতে আছে এবং এই মডেল ব্যবহৃত হচ্ছে। দর্শক, বাংলাদেশের ব্যাংকিং খাত অর্থনীতির সবচেয়ে বড় ভিত্তিগুলোর একটি। এই খাতের স্থিতিশীলতা শুধু ব্যাংকের জন্য নয়, সাধারণ আমানতকারী, ব্যবসায়ী, বিনিয়োগকারী সবার জন্য গুরুত্বপূর্ণ। এখন দেখার বিষয় হলো সরকার, বাংলাদেশ ব্যাংক এবং ব্যাংক মালিকদের যে সংগঠন আছে বিএবি কীভাবে একটা ভারসাম্যপূর্ণ অবস্থানে পৌঁছতে পারে। কারণ একদিকে কঠোর জবাবদিহিতা ও সুশাসন, অন্যদিকে প্রয়োজন ব্যাংক খাতে আস্থা ফিরিয়ে আনা এবং প্রতিহিংসা বিদ্বেষের চর্চা থেকে যদি বের হতে না পারে তবে অন্যান্য খাতের মতো ব্যাংকিং খাতেও জটিলতা থেকেই যাবে। আজকের মতো পর্যালোচনা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন।